চন্দ্রকান্তা, এদের দুজনকে কেন বাঁচালে? সব সত্যি কথা বলতো। সূর্যগড়ে কি কি ঘটনা ঘটিয়েছিল সেটা তোমার মনে আছে তো? হ্যাঁ, চিমটি দিয়ে কি হবে? চিমটাতেও কিছু হবে না। হ্যাঁ। চুপ, আর একটাও কথা বলবে না। তোমরা এখানে কি করতে এসেছো? ধীর, এই চুপ। আসলে ধীরের সঙ্গে বিয়ে করে তুমি সুখে আছো কিনা সেটা দেখার জন্যই বাবা আমাদের এখানে পাঠিয়েছে। তুমি ভালো আছো তো? তোমাদের সাথে কেউ আসেনি? ক্রুর সিং এসেছে। ক্রুর সিং কোথায়? পালিয়ে গেছে। ও জানি না কোথায় গেছে। আমাদেরকে এই মহলে রেখে যায় জন্যই তো আমরা না খেয়ে না ঘুমিয়ে কিরকম দাসীর মতো ঘুরে বেড়াচ্ছি। একদম দাসীদের মতোই লাগছে। উমাং, দেখো, যতক্ষণ না ক্রুর সিং এর খোঁজ পাওয়া যাচ্ছে তোমরা দুজন দাসী সেজেই থাকো। তোমাদের আসল পরিচয় কেউ যেন জানতে না পারে, নয়তো সূর্যগড়ের গুপ্তচর ভেবে তোমাদেরকে বন্দি করে দেবে। ঠিক আছে, চলো। চলো দাসীরা, চলো। ধীর দাঁড়াও। ধীর, তোমার মনটা আজকে অন্য জায়গায় রয়েছে। ধীর, চন্দ্রকান্তার তুমি কোনো ক্ষতি করো না। ধীর ধীর ধীর, তোমাকে কোথাও আমি যেতে দেবো না, তুমি এখানেই দাঁড়াও। এই, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভেতরে চলো। কেউ দেখে নিলে উমাং দরজা বন্ধ করো। হ্যাঁ, করে দিচ্ছি। তোমরা স্নান করতে যাও, আমি জামা কাপড় পাঠাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। এই এই থালা? আসলে এই থালাটা আমার খুব পছন্দ, তাই নিয়েছিলাম। আমি ভাবলাম পরে পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তোমরা স্নান করতে চলে যাও। দুর্গন্ধ বেরোচ্ছে গা থেকে। উমাং, হ্যাঁ, তুমি যাও গিয়ে খোঁজ নাও ক্রুর কোথায়। তুমি এখানে সবাইকে চেনো, জিজ্ঞাসা করো, হয়তো যদি ওকে কেউ দেখে থাকে বা ওর সাথে কথা বলে থাকে। ঠিক আছে। ধীর, সরে যা, আমার রাস্তা আটকাস না, মরে যাবি। না ধীর, আমার কেন জানি মনে হচ্ছে তুমি বড় কিছু ভুল করতে চলেছো। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। দেখ, আজকে আমার আর চন্দ্রকান্তার মধ্যে যে আসবে মরবে। না ধীর, আজ তুমি নিজের মধ্যে নেই। কেন জানি না আমার মনে হচ্ছে তুমি চন্দ্রকান্তার কোনো ক্ষতি করবে। আমি তোমাকে কোথাও যেতে দেবো না। ধীর, আমার কথাটা একবার শোনো। তোমাকে আমি কোথাও যেতে দেবো না ধীর। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা। কি হয়েছে? ক্রুর সিং এর খোঁজ পেলে? ক্রুর না, ধীর। আমি ধীরকে দেখলাম। ওর ওর আসল রূপটা দেখলাম। মানে? মানে ও ও তোমাকে পাগলের মতন খুঁজে যাচ্ছে। আমি শুনলাম ও মেঘকে বলছে যে তোমার আর ওর মাঝে কেউ যদি আসে তাকেও মেরে ফেলবে। মেঘ যখন ওকে আটকাতে গেল তখন ও মেঘের উপরে আক্রমণ করলো। না না, ধীর এটা করতে পারে না। ধীর আমার জন্য মেঘের উপর আক্রমণ করতে পারে না। ও এটা করেছে, আমি নিজে দেখেছি। চলো চন্দ্রকান্তা, আমরা এখান থেকে পালিয়ে যাই। চলো চলো, তাড়াতাড়ি না, চলো। আমাকে ধীরের কাছে নিয়ে চলো। না, যেও না, ও খুব রেগে আছে। উমাং, ধীর আমার জন্য এসব করছে, ওকে থামাতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো উমাং। না, না, উমাং, না। চলো চলো। ঠিক আছে, চলো এদিকে, চলো চলো। ধীর, তুমি এটা কি করছো ধীর? তোকে বলেছিলাম তুই আমার আর চন্দ্রকান্তার মধ্যে আসিস না। ধীর আবার চন্দ্রকান্তাকে নিয়ে এখনো এলো না কেন কে জানে। এসো ধীর, এসো। রানীমা, রানীমা আপনাকে একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার আছে। এখন নয়, চলে যাও এখান থেকে। রানীমা, এই খবরটা চন্দ্রকান্তার সম্পর্কে, ওর বাবা মার সম্পর্কে। বলো।
রানীমা, চন্দ্রকান্তার বাবা মা মধ্যমগড়ে রয়েছেন আর ওনাদেরকে ওখানে লুকিয়ে রাখা হয়েছে। আর যারা ওনাদের লুকিয়ে রেখেছে তারা হলো ধীর আর মেঘ। আমি এক্ষুনি এই কথাটা মেঘের মুখ থেকে শুনলাম। ধীর এত বড় কথা আমার কাছ থেকে লুকিয়ে গেল? রানীমা, জানি না ধীরের কি হয়েছে। ও এক্ষুনি মেঘকে বলছিল যে যদি ওর আর চন্দ্রকান্তার মাঝে কেউ আসার চেষ্টা করে তাহলে ও তাকে ছাড়বে না। সেই জন্যে মেঘ ধীরকে চন্দ্রকান্তার কাছে যেতে না করছে। জানি না রানীমা, ওই চন্দ্রকান্তা ধীরের উপর কি এমন জাদু করেছে। ধীরের ওপর চন্দ্রকান্তা নয়, আমি জাদু করেছি। মেঘ ওকে আটকাচ্ছে কেন? কোথায় ও? ওই মহলের সামনে। কেউ আমাদের মধ্যে আসবে না। দেখ, এখনো সময় আছে, সরে যা তুই। না ধীর, আমি যাব না। তোমাকে কোনো ভুল কাজ করতে দেবো না, কারণ তুমি আমার বন্ধু। আজ তুমি খুব রেগে আছো, তুমি নিজের মধ্যে নেই। নাও ধীর, আমি তোমায় যেতে দেবো না ধীর। চন্দ্রকান্ত, তুমি যাও। ধীর খুব রেগে আছে, তুমি এখান থেকে চলে যাও। ধীর থামো, ধীর। চলে যাও। ধীর, ধীর থামো, ধীর। তুমি এসব কি করছো? ছাড়ো ওকে। ধীর, মেঘকে ছাড়ো। তুমি আমায় খুঁজছিলে তো? আমি এসে গেছি। বলো, কেন খুঁজছিলে আমাকে? বলো ধীর, এমন কি হয়েছে যার জন্য তুমি মেঘের গায়ে হাত তুললে? তুমি এভাবে আমাকে খুঁজছিলে কেন ধীর? বলো, উত্তর দাও। কেউ বলেছিল। কে বলেছিল? বলো, বলো না, কে বলেছিল? ধীর, 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 কি হয়েছে তোমার? ধীর, চোখ খোলো। কি হচ্ছে এখানে? ধীর, ধীরের এই অবস্থা কে করেছে? ধীর আমাকে খুঁজছিল, তারপর মেঘের সাথে ওর হাতাহাতি হয়, আর হঠাৎ করে ও অজ্ঞান হয়ে যায়। দেখুন, ওকে তো আঘাত পেয়েছে, প্রলেপের ব্যবস্থা করছি। ধীর কিভাবে সুস্থ হয়ে উঠবে আমি খুব ভালো করে জানি। ও ধীর, আমার ছেলে রাজকুমার ধীর। প্রহরী, নিয়ে চলো ওকে। দাঁড়াও, কেউ ওকে ছোঁবে না। ধীরের চিকিৎসা আমি করব। ধীরের মা আমি, তাই ওর চিকিৎসা আমি করব। নিয়ে চলো। আর আমি ধীরের স্ত্রী, আর স্বামীর খেয়াল রাখা একজন স্ত্রীর দায়িত্ব আর কর্তব্য। আমি বলছি ওকে নিয়ে চলো। বিজয়গড়ের রানীর আদেশ এটা। দাঁড়াও, তোমরা কেউ ধীরের গায়ে হাত দেবে না। এটা বিজয়গড়ের রাজকুমারীর আদেশ। ছেলের ওপর মায়ের অধিকার আগে। আপনিই বলেছিলেন যে রাজকুমারী রাজ্যের ভবিষ্যৎ, তাই আমি আমার ভবিষ্যৎকে রক্ষা করছি। আমি বলছি তো ওকে নিয়ে চলো, এটা আমার আদেশ। বুঝতে পারছো না তোমরা? বললাম তো কেউ ছোঁবে না। ধীর আমার স্বামী, আর স্বামী বিপদে পড়লে একজন স্ত্রীর কর্তব্য তাকে রক্ষা করা। স্বামীকে রক্ষা করার থেকে একজন স্ত্রীকে স্বয়ং ভগবানও আটকাতে পারেন না। ধীরকে আমি সুস্থ করব। উমং, এসো, আমায় সাহায্য করো।
চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, দেখো দেখো, তুমি নিম পাতা চেয়েছিলে, আমি নিয়ে এসেছি। এটা নিয়ে আসতে এত দেরি করলে কেন? আরে কি করব, আশেপাশে তো কোথাও পাইনি, তাই অনেক দূর থেকে নিয়ে এসেছি আমি। তাহলে হেঁটে গেলে কেন? উড়ে যেতে পারতে। ভুলে গেছি আমি, কি করব। সেটাও আজকেই? মেঘ দাদা, এদিকে এসো, হাতটা দাও। কিন্তু তুমি তো আমায় প্রলেপ লাগিয়ে দিয়েছো। প্রলেপ লাগালে হবে? বাঁধতে হবে তো। দাদা, আমি ধীরের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বুঝতে পারছি না, তোমরা দুজন তো এত ভালো বন্ধু, তবুও ধীর তোমার গায়ে হাত তুললো। জ্ঞান ফিরতে দাও ওর, আমি ওকে জিজ্ঞেস করছি। স্ত্রী হই আমি ওর, এটুকু অধিকার তো আছে। খালি স্ত্রী নও, তুমি ওর ভবিষ্যৎ। ধীর অনেক ভাগ্যবান যে তোমার মতন একজন স্ত্রী পেয়েছে। মেঘ, আমি যে মেয়েটাকে খুঁজছিলাম তাকে খুঁজে পেয়ে গেছি। কেউ? সে সূর্যগড়ে যার বাড়িতে আমরা ছিলাম, চন্দ্রকান্তা। হ্যাঁ, ওর সঙ্গে ভালোবাসার নাটক করেছি, তারপর বিয়েও করেছি, তারপর ওকে বিজয়গড়ে নিয়ে আসি মায়ের কাছে। মেঘ দাদা, কি ভাবছো তুমি? আমাকে একটা কথা বলবে? ধীর হঠাৎ করে এভাবে রেগে যায় কেন? তখনও নিজেই বুঝতে পারে না যে ও কি করছে। এটাই কি প্রথমবার, নাকি এর আগেও ও করেছে? ইরা, তোমার ছেলের তো ওই মেয়েটাকে আনার কথা, কিন্তু ওই মেয়েটা তোমার ছেলেকে নিয়ে চলে গেল, আর তুমি হাসছো। এবার কেউ কাঁদবে। তার কষ্টের কথা ভেবে হাসি পাচ্ছে। বহুদিন পর রত্নপ্রভার মতন কাউকে পেয়েছি আমি। কত শত্রু এলো, কত শত্রু গেল, কত শত্রুকে আমি শেষ করে দিয়েছি, আর কত শত্রু মাথা নত করেছে আমার সামনে, কিন্তু মজা পাইনি। কিন্তু এখন আমার সঙ্গে লড়াই করার মতন একজনকে পেয়েছি, চন্দ্রকান্তা। ও মনে করে আমার ছেলেকে আমার কাছ থেকে ও কেড়ে নিয়েছে, আমাকে হারিয়ে দিয়েছে। ও ডানা গজিয়েছে, উড়ুক। শত্রু যখন মনে করে সে জিতে গেছে, তখনই তাকে হারাতে হয়। সেই যে তার আনন্দটাই আলাদা। খেলা তো এবার জমবে। কিন্তু সূর্য অস্ত যাচ্ছে, শ্রাবণ পূর্ণিমার চাঁদ এক্ষুনি উঠবে। ভয় পাস না ঘাটের মরা, এই বিছের বিষ আমি কেটে ফেলেছি। ও যদি তোকে কামড়ায়ও তুই মরবি না, শুধু অজ্ঞান হয়ে যাবি। যা, তুই তো জানিস তোকে কোথায় যেতে হবে। কিন্তু তোমার বৌমা তোমার ছেলের সঙ্গে ঘরে আছে, ওকে ঘর থেকে বের করা আমার কাজ। দাদা বলো না, ধীর এত রেগে যায় কেন? এটা কি আগেও করতো নাকি অন্য কোনো কারণ আছে? মেঘ, মাকে ঠিক করার জন্য চন্দ্রকান্তকে বিজয়গড়ে নিয়ে আসতেই হতো। জানি এখানে আসলে ওর মৃত্যু হবে, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, কিন্তু ওর বাবা মায়ের এতে কোনো দোষ নেই। মধ্যমগড়ে যাতে ওনারা সুরক্ষিত থাকেন, তুমি সেদিকে খেয়াল রেখো। না চন্দ্রকান্তা, এর আর কোনো কারণ নেই। তুমি জানো, ধীর খুব ভালো মানুষ। ও শুধু নিজের রাজ্যের নয়, প্রজাদেরও অনেক খেয়াল রাখে।
ওর মনটাও খুব ভালো। ও তো মধ্যম গড়েও মধ্যমগড়? সেখানে কি আছে? ওখানে এমন সব মানুষ আছে যাদেরকে ধীর সাহায্য করে, আর ধীর তো সাহায্য করার সময় একটুও ভাবে না যে কে বন্ধু কে শত্রু। ধীর খুব ভালো ছেলে, ও এমনই। হ্যাঁ, অনেক সময় ও রেগে গিয়ে মানুষের সাথে বাজে ব্যবহার করে ফেলে, কিন্তু কি জানো তো, এমন তো সাধারণ মানুষও করে থাকে। আর ও তো একজন যোদ্ধা। আমি এসব বিশ্বাস করি না। এই রাগটা অন্য ধরনের, আর এর পেছনে অন্য কারণ আছে। কারণটা বুঝতে পেরেছি, দুধ। অনেক দিন ধরে দেখেছি প্রহরী আর দাসীরা ধীরকে দুধ খাওয়াতো, আর তারপর থেকে ও খুব রেগে যেত। তুমি পাগল হয়ে গেছো? দুধ খাবার পর ধীর রেগে যাবে কেন? হ্যাঁ, দুধ খেলে তো ধীরে শক্তি বাড়ার কথা। হ্যাঁ, শক্তি বাড়ে তো, প্রচুর শক্তি। তোমার মনে নেই ও উৎসবের দিন কিরকম ব্যবহার করছিল? একদম পাগলের মতন করছিল, তাই না? তারপরে হঠাৎই কেমন অজ্ঞান হয়ে গেল। ধীরে তো বড় হয়েও দুধ খায়, তার মানে সবকিছু দুধের কারণে হচ্ছে? না, এ সবই মদিরার প্রভাব। না, মদিরা পান করে কোনো মানুষ এতটা ভুল বকতে পারে না। কখনো নিজেই বলে আমাকে ভালোবাসে, আর তার পরক্ষণেই অন্য মেয়েদের সাথে নিজেই বলে যে সে স্বামীর দায়িত্ব পালন করবে, আর আমিও বিশ্বাস করি। তার পরক্ষণেই আমার থেকে দূরে চলে যায়। ধীর আমার কাছে এমন এক রহস্য হয়ে গেছে যে যা আমি কি হলো? সবার সামনে তো বড় মুখ করে বলে এলে, ও আমার স্বামী, আমি ওর স্ত্রী, আমি ওর খেয়াল রাখবো। এই খেয়াল রেখেছ ওর? এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। বৈদ্যমশাই, ধীরের চিকিৎসা এবারে আমার কক্ষে হবে। ওকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। না, ধীরের চিকিৎসা এই ঘরেই হবে। আমি বলেছিলাম ধীরের খেয়াল আমি রাখবো, তো সেটাই হবে। স্ত্রী হই আমি ওর। এটাই তো দুঃখের বিষয় যে তুমি ধীরের স্ত্রী। যেই মুহূর্ত থেকে তোমাকে ও বিয়ে করেছে, সেই মুহূর্ত থেকে ওর জীবনটাই বদলে গেছে। যেন গ্রহণ লেগেছে ওর জীবনে। দেখো দেখো, একজন যোদ্ধার কি অবস্থা করেছে তুমি। এই সেই ধীর যার তেজ ছিল বাঘের মতন, আর এখন এখন অজ্ঞান হয়ে পড়ে আছে। আর আমি আমার ছেলেকে এতটা দুর্বল, এত অসহায় দেখতে পারবো না। চলে যাও এখান থেকে। এবার থেকে ওর খেয়াল তার মাই রাখবে, রানী ইরাবতী রাখবে। যাও। দেখ আয়না, চন্দ্রকান্তাকে বাইরে পাঠিয়ে দিয়েছি আমি। চন্দ্রকান্তাকে দেখতে পেলে ওর গায়ে বিছে ছেড়ে দেব। সবার সামনে তো বড় মুখ করে বলে এলে, ও আমার স্বামী, আমি ওর স্ত্রী, আমি ওর খেয়াল রাখবো। এটাই তো দুঃখের বিষয় যে তুমি ধীরের স্ত্রী। যেই মুহূর্ত থেকে তোমাকে ও বিয়ে করেছে, সেই মুহূর্ত থেকে ওর জীবনটাই বদলে গেছে। গ্রহণ লেগে গেছে ওর জীবনে। চন্দ্রকান্তা না?
চন্দ্রকান্তা এসো। ওই তো চন্দ্রকান্তা। হে কে?